हेलो व्यूअर्स, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট স্পোর্টস জানতা। আজকে আমাদের আড্ডা প্রিমিয়ার লিগ নিয়ে। আমরা গেম উইক 4 আমাদের ওভার এবং গেম উইক 5 আপকামিং। চ্যানেলে চোখ রাখুন পুরোনো লাস্ট গেম উইকে কি কি হলো সেই আপডেটস জানতে, আর আমরা ফ্যান্টাসিতে কিরকম অ্যাপ্রোচ নিয়েছি, কি অ্যাপ্রোচ নেব সেগুলো সব জানতে আপনার আমাদের চ্যানেলে এই শোতে চোখ রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন। সো লেটস স্টার্ট। প্রথমেই ইউনাইটেড কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু ল্যাডারে উঠছে। ওদের যাই যতই প্রবলেম থাকুক না কেন ওরা আস্তে আস্তে কিন্তু ধরেছে। প্রিমিয়ার লিগে 3-0 সাউদাম্পটনকে দিয়েছে। আমরা কিন্তু কেউ ইনভেস্ট করছিলাম না। আমি বলেছিলাম আমি একটা ডিফারেন্স আমরা ইনভেস্ট করেছিলাম মাঝরাই, সেই আমাকে পয়েন্টটা দিয়েছে, সেটা নিয়ে পরে কথা বলবো। আগে দেখে নিই যে ইউনাইটেড কিন্তু সত্যি ফিরে এসেছে, আবার কিন্তু পারফর্ম করছে। আমরা যতটা ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছিলাম ইউনাইটেডের পারফরমেন্স দেখে, এখন কিন্তু আবার মোটামুটি ওরা কিন্তু পারফর্ম করা শুরু করেছে। এমনকি আমি জানি না আপনারা খোঁজ খবর রাখছেন কিনা, একটা কাপ হয় ছোটখাটো কাপ, ক্যারাবাও কাপ, সেখানে ইউনাইটেডের খেলা ছিল এই সপ্তাহতেই। সেখানে ইউনাইটেড 7 গোলস মেরেছে, প্রবলি হয়তো আরো বেশি। রাশফোর্ড গোল করেছে, করেছে, গার্নাচো বোধহয় অলমোস্ট হ্যাট্রিক করে ফেলেছে কি করেনি আমি অত খেয়াল রাখিনি, বাট গার্নাচো করেছে। মানে ওভারঅল স্কোয়াডে মাল্টিপল জায়গা থেকে গোল এসেছে। ইনফ্যাক্ট একটা ফেমাস ফুটবলারের নাম আছে, নাম হচ্ছে অ্যান্টনি, যে কিনা খুব সুন্দর এক্সপ্রেসিভ খেলা, ওর খুব এক্সপ্রেশন দিয়ে খেলে। গোল কম ঢুকতেই পারে কিন্তু পেনাল্টিতে গোল করেছে, পেনাল্টিতে একটা গোল করেছে, পুরো পারফর্মও করেছে। তো ঠিক আছে, যাই হোক, কিন্তু এখানে যতই আমরা ইয়ার্কি মারি কিন্তু এফপিএল ম্যানেজারতে আমাদের টিপস, যদি এখন পয়েন্টস যদি আপনারা চাইছেন তো ম্যান ইউনাইটেডের ফিক্সচার দেখে ম্যান ইউনাইটেড কিছু অ্যাটাকিং প্লেয়ার্স। তোমার কি মনে হচ্ছে এবার, কি মনে হচ্ছে যে ইউনাইটেড যে এত মিডিয়াতে এত টেনশন ক্রিয়েট করে একটা ম্যানেজার এত কিছু করলো, পুরো ক্লাবকে আপসাইড ডাউন করে দিয়েছে, কি মনে হচ্ছে ওরা কিছু ট্রফি পাবে? এটা এখন সিজনের প্রথম দিকে আমরা আছি, এখনই কনসিস্টেন্সি, প্রেসার এগুলো সব মেনটেন রেখে প্রত্যেকটা টিমকে খেলতে হবে। আগে থেকে আমি প্রেডিক্ট কিছু এখন করতে পারবো না, কিন্তু যে এবার ম্যান ইউ যেরকম পারফর্ম করছিল না কিন্তু পারফর্ম করা শুরু করেছে, ঠিক সেরকম ব্রাইটন পারফর্ম করছিল, কিন্তু এই সপ্তাহে এসে ব্রাইটন কিন্তু ইপসউইচের মতন লুজ টিমের কাছে ড্র করে বসলো। ড্র, বাট এটা কিন্তু যে কোনো ড্র না, এটা ক্লিন শিটের ড্র। এটা মানে অবভিয়াসলি ড্র। ব্রাইটন এরকম, ব্রাইটন আনবিটেন রান তো এখনো, হ্যাঁ এখনো প্রবাবলি আনবিটেন রান চলছে ব্রাইটনের। ওদের শুরু থেকে আর্সেনালের সঙ্গে ড্রই করেছিল, রাইট? তো ওদের এখনো ওরা আনবিটেন আছে। বাট এটা খেয়াল রাখতে বা যে ড্র তো হতেই পারে, কিন্তু যদি কোনো টিম ক্লিন শিট রেখে ড্র করে এটার মানে হচ্ছে যে খেয়াল রাখা যাবে, খোঁজ রাখা যাবে। অ্যাটাকিং এ ইনভেস্ট কিন্তু মানে অ্যাটাকিং রিটার্নস কিন্তু দেয়নি টিমটা, ঠিক আছে, ব্রাইটন দেয়নি, কিন্তু ডিফেন্সিভ রিটার্নটা কিন্তু পেয়েছি। তো দুটো দিকেই আমাদের দেখে নিতে হবে। এই উইকের মেজর আপসেট হচ্ছে লিভারপুল নটিংহ্যাম ফরেস্ট কাছে 1-0 হেরে গেল। ওকে, যারা ডিফেন্ডার বলতে আমার না, মানে আমাদের না, কিন্তু এফপিএল ম্যানেজার হিসেবে কিন্তু আমার ডিসঅ্যাপয়েন্টেড, বিকজ আমার লুইস ডিয়াজ আর জটা দুজনেই টিমে ছিল। আমার কাছে ম্যাচটা খুবই ইন্টারেস্টিং, রেজাল্টটা খুব ইন্টারেস্টিং। এই রেজাল্টটাতে ফ্যান্টাসির অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে একটা প্রচন্ড ডাউট ক্রিয়েট করে দেওয়ার মতো একটা রেজাল্ট, যে মানুষরা অনেকেই এবারে লিভারপুলে ইনভেস্ট করেছিল। ইভেন লিভারপুলে তো অনেক ডিফেন্ডার্সরা ডিফেন্সিভ লাইনেও ইনভেস্ট করা ছিল, কিন্তু লিভারপুল যে নটিংহ্যাম ফরেস্টের মতো এরকম একটা ক্লাবের কাছে একটা গোলও করতে না পেরে হারবে এভাবে। আর আমি জানি না তুমি কি দেখেছো ম্যাচ? আমি লিভারপুলের ম্যাচটা দেখেছি। আমি বলতে চাই যারা দেখেছি, আমি জানি না লিভারপুল দর্শকরা কি মনে করবে, কি মন্তব্য তাদের, আপনারা নিশ্চয়ই জানাবেন। বাট আমার ওপিনিয়ন হচ্ছে লিভারপুল কিন্তু স্ট্র্যাটেজিক্যালি ম্যাচটা হেরে গেছিল। সালাকে এমন ভাবে আটকে দেওয়া হয়েছিল, সালা অনেকবার যতবার কাট করার চেষ্টা করছে ওকে আটকে দিচ্ছে। আমার এখানেই মনে হচ্ছে কেন জানি না সালা সামহাউ ফিল করছে আউট অফ প্লেস টিমের মধ্যে থেকে, কারণ বারবার একটা অ্যাপ্রোচ কাট করে ঢুকছে, ক্রস অন দ্য শুট, এটা প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে না এর জন্য। আর মাঝখানে খেলানো কে লুইস ডিয়াজ ছাড়া ওই মাঝখানে দিয়ে ঢুকছে, জোটা আইদার হোয়াইট চলে যায়, আর নয়তো মাঝখানে ঢুকলো ড্রপ করে, কিন্তু ফরওয়ার্ড গিয়ে নেওয়ার মতো শুধু লুইস ডিয়াজ, পয়েন্ট দিলে ওই বেশি দিচ্ছে। সালা খুব রিস্কি ইনভেস্টমেন্ট, অনেক হাই প্রাইস দেয়। তো এই পয়েন্টগুলো মাথায় রেখে দেখতে গেলে প্রথম কথা ফ্যান্টাসিতে খুব চাপ হয়েছে লিভারপুলের সঙ্গে থাকা। দ্বিতীয় কথা এমনি অ্যাজ আ ক্লাব হিসাবে যা পারফরমেন্স দেখাচ্ছে এই মুহূর্তে জানি না কি হবে। যদিও চ্যাম্পিয়ন্স লিগে কালকে রাত্রিবেলায় খেলা ছিল, খুব ভালোই খেলেছে ওরা হারছিল সেখান থেকে 1-0 কি 1-0 প্রবলি হারছিল, সেখান থেকে 3-1 ওরা কামব্যাক করেছে। ভালো খেলেছে সবাই, খুবই ভালো খেলেছে। সবুজলাই খুব ভালো খেলেছে। মিডফিল্ডটা কিন্তু লিভারপুলের
লিভারপুলে কিন্তু মিডফিল্ডার সত্যি এখনো ভালো আছে, ওদের প্রবলেমটা হচ্ছে অ্যাটাকিং ট্রায়াল যারা আছে তাদের মধ্যে নিজস্ব সিনার্জি নিজস্ব কম্বিনেশন ইস্যুস হচ্ছে আমার মনে হয়। এবার জানি না আপনাদের কি মনে হয়, নিশ্চয়ই জানাবেন। লিভারপুল ফ্যান্স, হ্যাঁ লিভারপুল ফ্যান্স যারা আছো তারা জানাও কি মনে হচ্ছে, তোমরা কিভাবে দেখছো এই তোমরা যদি মনে হয় তোমরা আমাদের আড্ডায় জয়েন করো, প্লিজ আমাদের কমেন্টে জানাও। আর চলে এসো আমাদের আড্ডায়, আমাদেরকে জয়েন করো। উইল কভার দ্য প্রিমিয়ার লিগ ওই সপ্তাহে কি করো। আর যদি তোমরা ফ্যান্টাসি করো তাহলে প্লিজ আমাদের কোড দেওয়া থাকলো, সেই কোড দিয়ে আমাদের ফ্যান্টাসি জয়েন করতে পারো। এখন একটু লেট হয়ে গেছে, বাট স্টিল তোমরা আপডেটেড পয়েন্টসে আমাদের লিগ জয়েন করতে পারো। আচ্ছা, লেটস টক অ্যাবাউট সিটি। সিটি অ্যাজ ইউজুয়াল জিতেছে। সিটি, এটা সিটি এফসি না হাল্যান্ড এফসি এই মুহূর্তে রাইট, ঠিক আছে। মানে একটা প্লেয়ার যে ব্যাক টু ব্যাক, ও তো আমি জানি না আপনারা জানেন কি জানেন না, বাট ওয়েন রুনির অল টাইম রেকর্ড হাল্যান্ড ব্রেক করে দিয়েছে। রাইট, ঠিক আছে। কটা 4টে ম্যাচে আগে মনে 8টা গোল হাইয়েস্ট ছিল, হাল্যান্ড করে দিয়েছে 9টা গোল, এন্ড হি ডিজার্ভস ইট। ও যা যেরকম পয়েন্ট দিচ্ছে ফ্যান্টাসিতে সেরকম পারফর্ম করছে, মানে একদম ফ্ললেস। আবার এই ম্যাচে যে 2টো গোল, আর ফার্স্ট হাফে 2টো গোল হয়ে গেছিল। আই ওয়াজ হোপিং যে হ্যাট্রিক হবে, ওটা আরেকটা ইটসেলফ রেকর্ড হতো, জানো একদম আরেকটা রেকর্ড হতো। কিন্তু কখনো ব্যাক টু ব্যাক বোধহয় স্টার্টিং এ এরকম 3টে হ্যাট্রিক কোনো প্লেয়ার বোধহয় করেনি পরপর, আমি যতদূর খেয়াল করেছি কমেন্ট্রির মাধ্যমে। তো অসাধারণ খেলছে হাল্যান্ড একদম। কিন্তু তাও এফপিএল ম্যানেজার্স সিটি ভালো খেলছে বলে এবার কিন্তু তোমরা সিটির যে কোনো প্লেয়ার নিয়ে নিতে পারো না, কজ চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়ে গেছে এবং অলরেডি পেপ গার্দিওলা চেঞ্জ করে করে খেলাচ্ছে। সিটি কি আজকে আছে, মানে চ্যাম্পিয়ন্স লিগ আজকে প্রবাবলি আছে, আজকে অলরেডি রোটেট করছে। হ্যাঁ, সিটি হেভিলি পেপ গার্দিওলা রোটেট করে বার্নার্ডো সিলভাকে বসিয়ে রেখেছিল প্রথমে, ঠিক আছে। তো এবার ওটাতে এবার দেখতে হবে, 7 প্লেয়ার চলে এসেছে, কিন্তু হেভি রোটেট করে, যেটা বরাবর সিটি চায়। আপনারাও কিন্তু এটা খেয়াল রাখবেন যারা যারা খেলছেন আমাদের সাথে ফ্যান্টাসি লিগ, বা আপনারা যদি পার্সোনালিও খেলে থাকেন, যে এই যে মাঝখানে যে টুর্নামেন্টস গুলো চ্যাম্পিয়ন্স লিগ, ক্যারাবাও কাপ, এদের জন্য যে ইনজুরি কিছু হয়েছে, কিন্তু রোটেশন কিভাবে রাখছে কি রাখছে না, এটা থেকে কিন্তু আপনাদেরকে একটা আইডিয়া করতে হবে যে নেক্সট টিম শিট কি বেরোবে। আর অ্যাস্টন ভিলা জিতেছে। আমি গেস করেছিলাম যে মানে দেখেছিলাম নিউজে যে ওয়াটকিন্সের একখানা নক ছিল, কিন্তু ওয়াটকিন্স নকটাকে রিকভার করে এসে দুখানা গোল করে দিয়েছে। শুধু তাই না, এরকম টটেনহামও, আমরা আসছি পরে ডিটেইলসে টটেনহামে, বাট এরকম মাল্টিপল ক্লাবসে কিন্তু এটা হয়েছে। ওরা মিডিয়াতে ইচ্ছা করে একটা কনসার্ন দেখায় অন্য টিমের, ইন্টারন্যাশনাল লেভেলে না সিলেক্ট হয় বা অন্য ক্লাবের অসুবিধা নিয়ে এদের টিম সিলেক্ট করে তারপর ওরা ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু আমরা যারা উপরে চোখ রেখেছিলাম অ্যাস্টন ভিলা, সে কিন্তু আবার গোল করেছে ডুরান। ঠিক আছে, মানতে হবে। মালটাকে এখন কিছুদিনের মধ্যে একটা বড় ক্লাব নিয়ে নেবো আমরা। নেক্সট একটু কোন পজিশনে গেলে লেফট সেন্টার একদম ওয়াটকিন্সের পজিশনটা খেলা, ওইগুলো দুজন একসাথে খেলাতে পারে না। আর মেরেছো কিন্তু গোলটা দুর্ধর্ষ, দারুণ। এখন প্রিমিয়ার লিগে এখনো অবধি ওয়ান অফ দ্য বেস্ট গোল। আমি তো ভাই বরাবর প্রিমিয়ার লিগে এরকম কিছু কিছু প্লেয়ার্স খুঁজতেই থাকি, এরা মানে একটু চিপ হবে প্রাইসটা, কিন্তু তারা প্রোডাক্টিভ, ওরা বেঞ্চ থেকে আসলে যেগুলো পয়েন্ট দিচ্ছে। ঠিক আছে, এবার ভিলার কথা ভুলে যায়, আবার মনে করে যে আমরা কেমন দিলাম টটনহামকে। এটা কিন্তু ওখানে আর্সেনাল বায়াসড গেম উইক ডিসকাশন হতে পারে, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ সেটাই। তো প্রথম কথা যে টটেনহাম আমরা বলি হ্যাঁ না তা না, এত হাইলাইট করা হয়। আমার তো মনে হয় টটেনহাম যেটুকুনি ফেম পেয়েছে ওইটুকুনি ফেম শুধু আর্সেনালের সাথে রাইভালরি থ্রু দিয়ে পেয়েছে। এমন কথা নিজস্ব কি মানে একটা ক্লাব হিসেবে তুমি আর্সেনালকে সাইড করে দাও, একটা মুহূর্তের জন্য আর্সেনাল রাইভালরির হিস্ট্রি এখানে সাইড করে দাও, তুমি আমাকে বলো এভারটন টটেনহামের মধ্যে কি এমন ডিফারেন্স আছে? না, নেই কিছু। কি মানে ট্রফি কি জিতেছে কি এমন লিগ? কিন্তু টটনহামের মধ্যে অনেকে ভালো ভালো পয়সা ঢালছে, ওদের স্টেডিয়াম একদম মানে বেস্ট স্টেডিয়াম, সবকিছুই করছে ভালো, আপনাদের ফ্যাসিলিটি একদম। কিন্তু আর্সেনাল কিন্তু এই দিকে মেইন প্লেয়ার ছিল না, অডিগার্ড ছিল না, রাইস ছিল না, যারা নতুন প্লেয়ার্স মেরিনো কিনেছিলাম তার চোটে ছিল, ক্যালিফোর্ডি চোটে ছিল, হ্যাঁ, কিন্তু তাও কিন্তু টটনহাম খেলতে পারলো না। তোমার আমার তো মনে হয় একটা বিশাল বড় ছোট স্টেটমেন্ট উইন ভেরি আর্লি ইন দ্য সিজন। আমি জানি সিজনটা এখনো ইয়াং আছে, অনেক টাইম বেঁচে আছে, কিন্তু এরকম একটা মোমেন্টে যেখানে আমরা জানি যে পরের লিগ ম্যাচে আমাদেরকে সিটিকে ফেস করতে হবে, তার মাঝখানে একটা আবার ইউরোপিয়ান ব্রেক আছে, মানে আমাদের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে তার আগে টটেনহাম অ্যাওয়ে করেছে, সেখানে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট দুটো কি প্লেয়ার মিডফিল্ড মানে কিন্তু আর্সেনাল সবথেকে বেশি। আমরা জানি যে আর্সেনালের কিন্তু মিডফিল্ড থেকে ম্যাক্সিমাম চান্সেস ক্রিয়েট হয় আর গোলসও হয়, যে আমাদের আউট এন্ড আউট স্ট্রাইকার কিন্তু নেই, এটা তুমি জানো। তো এরকম একটা সিচুয়েশন, ডেক্লান রাইসের মতো একটা প্লেয়ার যার যে আর কি পিচ এতটা কভার করে, সে
রেড কার্ডে বেরিয়ে গেল, আর আমাদের হাতে রইলো খালি থমাস পার্টি এন্ড জর্জিনিও টাইপের, যারা কেউই মানে গুড অন দ্য লেগস নয়, মানে অত পিচ কভার করতে পারছে। যারা এবার আর্সেনাল থেকে ছেড়ে অন্য টিমে গেল সবাই কিন্তু পারফর্ম করছে, বিট স্মিথ রো, বিট নেলসন গোল করেছেন, বিট এনকেটিয়া ও কালকে গোল করে দিয়েছে। সো আর্সেনাল ফ্যান্স গ্যাদার ইন দ্য কমেন্টস, এবং ওখানে জানো আমাদের কেমন লাগলো তোমাদের এই ডার্বিটা নর্থ লন্ডন, এবং মোটামুটি কমেন্টস করে এবার আমাদের জানো আড্ডায় তোমরা আসতে চাও কিনা আসো। তো কয়েকদিন আমরা আর্সেনাল ফ্যান্স নিয়ে এখন আরেকটা আর্সেনাল বায়াস পডকাস্ট হয়ে চলেছে। এবং তোমার এই লাস্ট টটনহাম ম্যাচটা দেখলে তোমার কি মানে, অনেকে এরকম বলছে যে টটনহাম নাকি ডমিনেট করেছে। না না না, এসব ভুল কথা বলছো। টটনহাম নাকি ডমিনেট করেছে ম্যাচ, আর্সেনাল লাকিলি জিতে গেছে। একদম ডমিনেট করেছে আর্সেনাল। আমি বলতে চাই যে এই যে সেট পিসে যে গোলটা হয়েছে, যেটা গ্যাব্রিয়েল দিয়েছে, এটা কিন্তু বাই ফ্লুক নয়, এটা এভরি ডে ইন ডে আউট ট্রেনিং এ প্র্যাকটিস করা, স্ট্র্যাটেজি করা, প্ল্যান্ড একটা ফ্রি কিক। এটা সেপারেট কোচ রাখা হয়েছে ভাই, সেপারেট কোচ রাখা ফ্রি কিকের জন্য, সেট পিসের জন্য। ঠিক আছে, টটনহাম ফ্যান্সদেরকে আমি বলতে চাই যে আপনারা হালকা আছে কি কোনো টটনহাম ফ্যান্স আছে আমি তো যখন শুনি কে কি আমাদের সার্কিট আছে, আমাদের সার্কিট আছে এক পিস আছে আমার, মোটামুটি বলতে হবে যে আসার কথা পডকাস্টে দেখবো আসুন না। ইউ আর ওয়েলকাম ব্রাদার, একদিন চলে আসে এবং আমরা এনে বসে পারবো। আপাতত আমরা দেখে নেবো যে আজ আমরা এফপিএল ম্যানেজেসে কি রকম পারফর্ম করেছি এই গেম উইকে। নিশ্চয়ই। তো মোটামুটি আমি শুরু করি, কি পয়েন্টস পেয়েছি এই গেম উইকে। আমি 52 পয়েন্টস পেয়েছি, 5 to 52। ঠিক আছে, মোটামুটি একটুখানি আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, মোটামুটি 60-65 উপর হলে মোটামুটি তাও স্যাটিসফাইড থাকা যায়। এই পয়েন্টটাকে আমরা বলি খিল্লি পয়েন্ট। ঠিক আছে, খিল্লি পয়েন্ট 52, কিন্তু এর কারণ হচ্ছে ডিফেন্সে কেউ আমাকে পয়েন্ট দেয়নি, আমাকে ম্যান ইউনাইটেড ছাড়া। শুনতে অবাক হতে পারে, বাট আমাকে মার্জোয়ে ছাড়া আর কেউ কিন্তু আমাকে পয়েন্ট দেয়নি। আমাকে গাভার্ডিওল, রবিনসন, পেড্রো পোরো তিনজনই 2-2-1 রিটার্ন দিয়েছে। সেম উইথ পালমার 3, লুইস ডিয়াজ 3 ছাড়া বার্নার্ডো সিলভাকে লাস্ট মোমেন্টে নামিয়েছিল। সেই জন্য আমার জোয়া পেড্রোটা পুরো, যে জোয়া পেড্রো আমাকে 7 পয়েন্ট দিয়েছে, সেটা মিস হয়ে গেল। ওকে, সো এই রোটেশন মানে যে স্কোয়াডটা যে আমি যা দেখতে পাচ্ছি, তুমি যা বানিয়েছো, যে এখানে পেড্রো পোরো তোমার রয়েছে, গোলকিপার কে ছিল? মার্টিনেজ 0 পয়েন্ট দিয়েছে। পেড্রো পোরো তো অবভিয়াসলি, আমি দুটো টটনহামের আছে কি মনে হচ্ছে না না না, পেড্রো পোরো শুধু পেড্রো পোরো তো ভাই এমনি মানে পেতো কি, তোমার কি মনে হয়? না পেতো না, কিন্তু আমার জোয়া পেড্রো খেলেনি বলে পেড্রো পোরো ঢুকেছে। আমি তো ওইটাই বলছি, এটা অবভিয়াস। আমার মতে এই মিস্টেকটা আমি দেখতে পাচ্ছি যে আমি এলে, আর তুমি জানো যে তোমার একটা অ্যাটাকার। না না না, আমি জোয়া পেড্রো আমাকে টিমে রেখেছিলাম, যেহেতু জোয়া পেড্রো খেলেনি ওই জন্য পেড্রো পোরো অটো সবচেয়ে সাব হয়ে গেছে। তাহলে তোমার তো সাবস্টিটিউশনে আগে বিসাকে রাখা যায়। হ্যাঁ, আমি ভুল করেছি সেটা, আমি পেড্রো পোরোকে রেখেছিলাম, বিসাকে আমার রাখা দিচ্ছিল। এইটাতে কিন্তু শেখা যাচ্ছে ম্যাসিভ ভুল। শুধু বেঞ্চের প্লেয়ার রাখলে হবে না, অর্ডারটা কিন্তু ইম্পর্টেন্ট বেঞ্চ। আমরা যদি জানি যে আমার এমন একটা ডিফেন্ডার আছে যার এখানে পয়েন্ট পাওয়ার চান্সেস খুব কম, আমার একটা স্ট্রাইকার আছে যে কিনা সেফ, স্ট্রাইকার মানে সেফ, সে অ্যাটলিস্ট 1 পয়েন্টে যাবে না, হলে 2 পয়েন্ট, মানে 1 পয়েন্টে যাওয়ার প্রবাবিলিটি অনেক কম। তা আমি ওকে সামনে রাখলে আজকে অনেক 59 পয়েন্ট পেয়ে যেতাম, কিছুটা এগিয়ে যেতাম লিগের বেশি। হ্যাঁ, লিগে মোটামুটি এগিয়ে যেতাম। তো এই উইকে হ্যালেন্ড ক্যাপ্টেন ছিল বলে মোটামুটি তাও একটা অ্যাভারেজ পয়েন্ট স্কোর করেছে। আর স্মিথের উপর ভরসা করেছে বলে স্মিথের আমাকে 7 পয়েন্ট দিয়েছে। তো এই মোটামুটি আমার পয়েন্ট পেয়েছে 52। এবার দেখে নেবো আমরা 7 কি পয়েন্ট পেয়েছে। দেখো একবার আমার এটা, আমি যতদূর মনে করছি 57 পয়েন্টস, খুব বেশি পাইনি। বাট এখানে একটা খুব বড় বাট আছে, সেটা হচ্ছে যে ইনি এবং আমাদের লিগে যে লিডার না, বাট আরো যারা আছে তারা কিন্তু, এরা কিন্তু সবাই ওয়াইল্ড কার্ড মেরেছে। ঠিক আছে, ওয়াইল্ড কার্ড মেরে মনের স্বপ্নের টিম, ওয়াইল্ড কার্ড মানে স্বপ্নের টিম বানিয়ে যদি তুমি 52 পয়েন্টস পাও, না আমি এটাই পেয়েছিলাম এই সপ্তাহে, তো মানে যাই হোক, তারপরে তুমি এরকম পেলে। আর আমি সেই সপ্তাহে তো আমি 70 আপ পেয়েছিলাম, তোমার থেকে বেশি পেয়ে গেলাম। রাইট, ও কিন্তু আপার হ্যান্ড ওর কাছে আছে, আমি ট্রান্সফার জমাচ্ছি গাইস, লেটস সি আমি কি করতে পারি এরপর। রাইট, তো যাই হোক, আমার 57 পয়েন্টস এসেছে, খুব বেশি না, খুব কমও না, জাস্ট above average বলা যেতে পারে। আমার এখানে মেনলি স্ট্র্যাটেজিটা ছিল, দেখো আমি ওয়াইল্ড কার্ড মানিনি, আমি আমার ওয়াইল্ড কার্ডটাকে বাঁচিয়ে রাখছি, আমার পরে প্ল্যানস আছে ওয়াইল্ড কার্ড নিয়ে। বাট আমার একটা কনসার্ন ছিল ডিফেন্স নিয়ে, কারণ আমার পেড্রো পোরো ছিল, আমার আর্সেনালের অন্যান্য ডিফেন্ডার্সও ছিল, তো আমার টেনশন ছিল। বাট অবভিয়াসলি আমি আর্সেনাল প্রতি আমার ফেথ আছে, অবভিয়াসলি। তো যাই হোক, এবার
সবারই বোঝা যাচ্ছে যে এবার মিডফিল্ডে কারোরই সেরকম আসেনি, মিডফিল্ড থেকে আমাদের সবাইকে মিস্টার হালান্ডি বাঁচিয়ে রেখেছে এবারেতে। আমি খুব বেশি পাইনি, বাট স্টিল একটুখানি বেশি অ্যাবভ অ্যাভারেজ। বাট সেটাও ঠিক আছে, আমার মেইন ইস্যু হচ্ছে আমার স্কোয়াডে যদি আপনারা যেরকম দেখতে পাচ্ছেন যে একটা জায়গায় আমি ডিফারেন্সিয়াল ইনভেস্টমেন্ট করেছিলাম, মানে সেটা প্লেয়ারটার দোষ না, একটা ক্লাবটাই মানে ওরকমই একটা বেকার ক্লাব আমার, মানে যাই হোক আমার বেকারই ক্লাব। কি জ্যাকসন আমি নিয়েছিলাম চেলসির, এই মান্থটা একদম ফ্রি মান্থ ছিল, ফুল গ্রিন ম্যাচেস, ঠিক আছে, গ্রিন বলে মানে ইজি ম্যাচেস, এই সেপ্টেম্বর টু আর্লি অক্টোবর ছিল চান্স। আর ওদের যদি ওরা সিরিয়াস হতো যে এইরকম কি ইনভেস্টমেন্ট ওরা করছে, আমরা আলাদাই টপিক, কিন্তু এত কিছু করার পর ওরা একটা গোল মারতে পারছে না, এইভাবে ওরা কোনোভাবে এই এনকুঙ্কুর জন্য বেঁচে গেল। তাহলে কিন্তু চেলসি ম্যাচটা ডিজার্ভ করে না, একদমই বাজে খেলেছে পারফরমেন্স, এত চান্স মিস করেছে, অ্যাটাকিং এর কোনো কোঅর্ডিনেশন নেই মাঝখানে। আর এই জ্যাকসন বাবা ও নিতে চাই না, বাট বলে ঠিক আছে ভাই, ডিফারেন্সিয়াল করে যেতে হয়ে যেতে পারে কুচকাজ। ও তো এমনিও কিছু করে ট্যাপিং মানে তাই মারতো ভাই, তাই মারতিস, কি করলি তুই? ট্যাপিংও মারতে পারলি না, মুখে মারছে, হাতে মারছে, এদিকে গোলে মারতে পারছে না, এ পারা যাচ্ছে না, এ নিয়ে কি করবো? যাই হোক, আমরা এবার চলে আসি নেক্সট গেম উইকের প্ল্যানিং এ। আমাদেরকে কি দুজনে কিরকম স্ট্র্যাটেজি আমরা করছি, কি প্ল্যান করছি। আমি শুরু করছি তাহলে। আমি আমার এখানে যেরকম বললাম, এক তো হচ্ছে আমি জ্যাকসনকে নিয়ে ভাবছি কি করা যায়, ওকে তুলি, ওর যা প্রাইস আছে প্রাইসটা ঠিকঠাক আছে, অনেকে ঢোকানো যায়, বাট কাকে ঢোকাবো? এরা যা নিচে তাকে নেবো না, আমি ভাবছি আমি গোইং টু ট্রাই সামথিং এলস, কারণ লাভটা কি, আই নিড টু গো অ্যাহেড, ঠিক আছে। তাছাড়া এটাকে আমার সেরকম কিছু হালানকে সরানোর কোনো প্রশ্নই উঠছে না, কেউ সরাবে না। আমি একবার চেক করতে যে স্ট্যাটিস্টিক্সটা অ্যাপে, যে মোস্ট সিলেক্টেড ক্যাপ্টেন্সের পার্সেন্টেজটা কত আছে হালান্ডের, হালান্ডের বেশি, তারপরে সালা অবভিয়াসলি, বাট হালান্ডের কত বেশি হবে সেটা দেখতে হবে। আর মিডফিল্ডে একটা প্লেয়ারকে আমাকে ইমিডিয়েটলি লাথ মেরে সরাতে হবে। পরপর দুটো গেম উইকে আমাকে ঝুঁকি, খারাপ ছিল না প্লেয়ারটা, কিছু তো একটা ইস্যু যে ক্লাবের সাথে হোয়াটএভারকে দেখছি পরের বার সুচেক ওকে বেঞ্চ থেকে নামাচ্ছে, ভালো প্লেয়ার, বেশ বক্স টু বক্স মিডফিল্ডার, ভালো স্কোরিং এবিলিটি আছে। লাস্ট ম্যাচ আমি দেখেছিলাম লাইভ, সেখানেও একটা এত বাজে মিস করার পরে মানে একদম চোখের সামনে থেকে বেরিয়ে গেল আমার পয়েন্টটা। তো ওকে আর মনে হচ্ছে যে চান্স দেওয়া যাবেও না, কারণ অন্য জায়গা থেকে সেম প্রাইস রেঞ্জের মধ্যে অনেক ভালো প্লেয়ার্সরা পয়েন্ট দিচ্ছে, অ্যাভারেজ করার চেষ্টা করছে, তো আমি এই জায়গাটা অ্যাডজাস্ট করবো। আমার কাছে আর একটা ইউনাইটেড প্লেয়ার আছে মাইনু, প্লেয়ারটাকে আমার খুবই ভালো লাগে। ইউনাইটেড ক্লাবটাকে আমি পার্সোনালি খুব একটা পছন্দ করি না বিকজ অফ দেয়ার হিস্ট্রি উইথ আর্সেনাল, বাট কিছু কিছু প্লেয়ার্স আছে সত্যি ভালো, তার মধ্যে মাইনুকে আমার ভালো লাগে, খারাপ লাগে, বাট মাইনুও খুব একটা পয়েন্ট দিতে পারছে না, যেরকম ভেবেছিলাম, যেরকম গ্রিট নিয়ে ইউনাইটেড স্টার্ট করবো ওরকম করতে পারছে না। তো মিডফিল্ড থেকে ওকে তুলতে হবে, এই জায়গাটা আমাকে ব্যালেন্স করতে হবে। বাট আমার চ্যালেঞ্জটা এখানে হচ্ছে যে সালা এবং পামার, আমার দুটো যে মেন পয়েন্ট সোর্সেস, তাদের মধ্যে আমি কাকে সরাবো, এটা আপনারাও চোখ রাখুন, দেখুন যে কি হয় নেক্সট গেম উইকে আমি কি করি। ঠিক আছে, তুমি বলো তোমার। আমার ট্রান্সফার ভেরি সিম্পল, আমি বলে দিতে পারি, দুটো প্লেয়ার চেঞ্জ করবো। আমি বলে দিলাম আমার 3খানা ব্যাংকে ট্রান্সফার জমে আছে, ঠিক আছে, তো আমাদের আমি 2খানা ইউজ করবো। একটা হচ্ছে ভিসার, যেহেতু চোট, ভিসার জায়গায় আমি ওয়াটকিন্সকে ঢোকাবো, ঠিক আছে, আমার কিছু ব্যাংকেও আছে ব্যাংক ব্যালেন্স বেঁচে, সেটা আমি ইউজ করে আমি ওয়াটকিন্সকে ঢোকাবো। এবং আমি বর্নান্ডার ভিসা ওয়াটকিন্সের প্রাইস তোমার অসুবিধা, আমার ব্যাংকে পয়েন্টস আছে, আচ্ছা, প্লাস আমার যে ট্রান্সফারটা জমে আছে, ওই জন্য আমি বর্নান্ডার সেভাবে ডাউনগ্রেড করবো, ডাউনগ্রেড করে এনডিটি কে নেবো, লেস্টার সিটি করে, আর আমি ভিসাকে আপগ্রেড করে ওয়াটকিন্সকে নেবো। আমি এই দুটো ট্রান্সফার করতে চাইছি, খুব সিম্পল আপনাদেরকে বলে দিলাম, এবং আপনারাও জানান যে আপনাদের এবার ট্রান্সফার স্ট্র্যাটেজি কি এবং কি কি চেঞ্জেস আপনারা টাইমে আনতে পারছেন, ঠিক আছে। তো মোটামুটি এই আমাদের আজকে আপডেট হলো, কিন্তু পরের সপ্তাহে আমাদের আজ আর্সেনাল ফ্যান্স কিন্তু খুবই ভাইটাল, বিকজ পয়েন্টটা হচ্ছে সিটির সাথে খেলা আছে, ঠিক আছে। আমরা এখনো ডাইসি, অডেগার্ড ফিরবে কিনা, মারিনো ফিরবে কিনা, ক্যালফিয়ারি শুনছি, মানে ট্রেনিং এর চান্স খুব কম, না ট্রেনিং এ ফিরেছে, কিন্তু টিম্বারকে কিন্তু আমরা বেশি প্রেফার করবো, টিম্বার যেন লেফট ব্যাকে খেলে, বিকজ আগের দিনের পারফরমেন্স খুবই ভালো, এক্সেলেন্ট পারফরমেন্স। তো মোটামুটি সিটি আর আর্সেনাল খেলার জন্য আমরা প্রচন্ড একদম চোখ লাগিয়ে বসে আছি যে কি হবে। আর্সেনাল যদি আমার মনে হয় আর্সেনাল যেই লেভেলে এখন পৌঁছে গেছে, এখন বাকি সব রাইভালস ক্লাবদের ফ্যান্সরাও কিন্তু সিটি আর্সেনাল হলে চোখ মানে রাখবেই এবং দেখবেই, যেরকম আমরা একটা টাইমে লিভারপুল সিটি কখনো মিস করতে পারতাম না, সেরকম কিন্তু আমি শিওর এটা সবাই দেখে এখন,
এবার লেটস সি, আই এম হোপিং যে এবার উই আর গোইং টু চেঞ্জ সামথিং ওখানে গিয়ে। আর আমার মনে হয়, আমি একজনের ইন্টারভিউতে এটা শুনছিলাম যে যেহেতু সিজনের তুমি যে টাইমিংটা খেয়াল করে এত আর্লিতে আমরা সিটিকে চান্স পেয়ে গেছি, এখন দের ইজ এ লং ওয়ে টু গো ইন দ্য সিজন, এটা কিন্তু সুযোগ ভাই। সিটিকে ওর আগের বার সিনটা আলাদা ছিল, একদম এন্ড অফ দ্য সিজন সিটি এসেছিল, ক্লোজ পয়েন্ট ছিল, দ্যাট আর্সেনাল ডিফেন্সিভ মাইন্ডেড খেলেছিল, এন্ড দ্যাট ওয়াজ পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি। দ্য প্ল্যান ওয়াজ টু ড্র উইথ সিটি টু বি সেফ, বাট এইবারে আর সেফটি নিয়ে কোনো ব্যাপার নেই, ফুল অ্যাটাকিং উই আর এক্সপেক্টিং অ্যাজ আর্সেনাল ফ্যান্স যাওয়া উচিত, এবং সিটিকে দেখাতে হবে যে হালান্ড যদি তোদের থাকে, আমাদের কিন্তু সালিবা এন্ড গ্যাব্রিয়েল আছে, একদম বেস্ট ডিফেন্স ভার্সেস বেস্ট অ্যাটাক। রাইট, এক্স্যাক্টলি। সো আর্সেনাল ফ্যান্স অ্যাসেম্বল, এন্ড অ্যাজ ভিউয়ার্স আপনারা প্লিজ কমেন্ট করুন, শেয়ার করুন, আর নোটিফিকেশন বেলটা দাবান, এবং বন্ধুদের জানান যে বেঙ্গলিতে একটা চ্যানেল আছে বাংলায়, যারা প্রিমিয়ার লিগ কভার করে, চ্যাম্পিয়ন্স লিগ কভার করে, এবং ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ, ফ্যান্টাসি চ্যাম্পিয়ন্স লিগ কভার করে। সি ইউ ইন আওয়ার নেক্সট এপিসোড। আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের নাম ডাক বাক্স, এবং এই শোটা যেটা আপনারা দেখছেন এটার নাম হচ্ছে স্পোর্টস জানতা। আপনারা প্লিজ আসুন, আরো সবাইকে ইনভলভ করুন, কমেন্ট করুন। আমরা খুবই মানে এক্সাইটেড আপনাদের কমেন্টস পড়ার জন্য। অনেকেরা আপনারা কমেন্টস করছেন, তার জন্য আমরা খুবই মানে আমাদের খুবই ভালো লাগছে। আসতে দেবো। সো সি ইউ নেক্সট টাইম। নেক্সট টাইম।